হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারে একটি গুরুত্বপূর্ণ পেপার রয়েছে অনার্সের ডিএসসিসি 9, যেটা তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়ো। এই পেপারে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং প্রশ্নের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও নোট ডাউন করোনি, অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওর মধ্যে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে খালিসা জায়গির ও পাইবাকি শব্দের অর্থ কী। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আমি কিন্তু সাজেশানে প্রশ্নটি দিয়েছিলাম। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নাও। মুঘল আমল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক স্বর্ণযুগ। ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল মুঘল সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এই ব্যবস্থার মধ্যে দিয়ে মুঘল সাম্রাজ্য তার অর্থনৈতিক ভিত্তি মজবুত করেছিল। সে সময় প্রশাসনিক কাজকর্মে বেশ কিছু নতুন শব্দ প্রচলিত হয়, যার মধ্যে খালিসা, জাগির এবং পাইবাকি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই শব্দগুলো মুঘল রাজস্ব ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে কাজ করত এবং সাম্রাজ্যের প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোকে সংজ্ঞায়িত করত। তারপরে দেখো খালিসা, অর্থাৎ খালিসা শব্দের অর্থ হচ্ছে সরকারের খাস জমি। এটি ছিল কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমি। এই অঞ্চলের সমস্ত অর্থনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের ওপর। প্রধানত সম্রাটের ব্যক্তিগত ব্যয় নির্বাহ, রাজপরিবারের খরচ এবং সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় অর্থ এই খালিসা ভূমি থেকে সংগৃহীত হতো। এই ভূমির দেখভালের জন্য আমিল নামক একজন কর্মচারী নিযুক্ত হতেন, যিনি রাজস্ব আদায় এবং স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা তদারকি করতেন। তারপরে দেখো কি রয়েছে খালিসা, এবার রয়েছে জাগির। ঠিক আছে, জাগির কথার অর্থ হলো দখল বা কোনো স্থানে অবস্থান। এটি ছিল এক ধরনের ভূমি অনুদান যা সাম্রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তা, অভিজাত এবং সামরিক কর্মকর্তাদের বেতন হিসেবে প্রদান করা হতো। এই কর্মকর্তারা জাগিরদার নামে পরিচিত ছিলেন। জাগিরদারকে কোনো নির্দিষ্ট অঞ্চলের রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হতো, যা থেকে তিনি তার নিজের ও সৈন্যদের খরচ মেটাতেন। জায়গির ভূমি আসলে জাগিরদারদের সম্পত্তি ছিল না, বরং এটি ছিল শুধুমাত্র তার আয়ের উৎস। এই ভূমি থেকে প্রাপ্ত রাজস্বের পরিমাণ জাগিরদারদের পদমর্যাদা ও তার অধীনে থাকা সৈন্যের সংখ্যার ওপর নির্ভর করত। দুটি প্যারা বলে দিয়েছি। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও এভাবে টাইপ করা, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে রেখেছি। আমি কিন্তু অতি অল্প দামেই তোমাদের মধ্যে নোটস শেয়ার করে থাকি, তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারো। তারপরে দেখো পাইবাকি। পাইবাকি কথার অর্থ হলো বন্টনযোগ্য জমি। পাইবাকি বলতে সেই সমস্ত ভূমিকে বোঝানো হতো যা সাময়িকভাবে জাগির হিসেবে প্রদানের জন্য নির্দিষ্ট করে রাখা হতো, কিন্তু সেই মুহূর্তে তা কাউকে দেওয়া হয়নি। সহজ কথায় এটি ছিল বরাদ্দকৃত কিন্তু অবরাদ্দকৃত জায়গির। যখন কোনো জায়গিরদার মারা যেতেন বা তার পদ থেকে সরে যেতেন, তখন তার জায়গিরটি খালিসা ভূমিতে ফিরিয়ে আনা হতো এবং পাইবাকি হিসেবে চিহ্নিত করা হতো। পরবর্তী পারা দেখো, মুঘল আমলের ভূমি রাজস্ব ব্যবস্থায় খালিসা, জায়গির ও পাইবাকি ছিল তিনটি অপরিহার্য অংশ। খালিসা ভূমি থেকে সরাসরি রাজকোষে রাজস্ব জমা হতো, যা ছিল সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি। জায়গির ছিল উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন হিসেবে দেওয়া ভূমি অনুদান, যা প্রশাসনিক ও সামরিক কাঠামো টিকিয়ে রাখত। আর পাইবাকি ছিল ভবিষ্যতের জায়গির বিতরণের জন্য নির্ধারিত ভূমি, যা ব্যবস্থাপনায় ধারাবাহিকতা বজায় রাখত। যদিও এই ব্যবস্থাগুলি সাম্রাজ্যকে শক্তিশালী করেছিল, তবে জায়গির ব্যবস্থায় দুর্নীতি বৃদ্ধি পাওয়ায় এটি একসময় সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি তোমাদের শেয়ার করে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে এই উত্তরটি। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।